8 অগস্ট 2016 সকাল প্রায় 9টার সময় 11064 সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস তামিলনাড়ু সালেম রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছাড়ার জন্য প্রস্তুত ছিল। স্টেশনে অনেক ভিড় আর কোলাহল ছিল এবং মানুষ দ্রুত তাদের বুক করা সিটে বসে পড়ছিল। যেখানে ড্রাইভার রুটিন প্রি চেক নিয়ে ব্যস্ত ছিল, সেখানে একই রেলওয়ে গার্ড প্রতিটি বগির রুটিন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন যা প্রতিদিন সালেম স্টেশন থেকে ছাড়ে 14টি স্টেশন অতিক্রম করে এবং পরের সকালে এগমোর স্টেশনে পৌঁছায়। কিন্তু আজ এই ট্রেনের যাত্রীদের সঙ্গে দুটি পার্সেল কোচও যুক্ত করা হয়েছে, যেগুলিতে 226টি সিল করা কাঠের বাক্স রাখা হয়েছিল। এই বাক্সগুলিতে 100, 500 এবং 1000 টাকার হাজার হাজার নোট ছিল। 1-2 কোটি নয়, বরং পুরো 342 কোটি টাকা। এই সমস্ত নোট ছিল ময়লা এবং এগুলো তামিলনাড়ুর বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহ করে চেন্নাই শাখার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইতে পাঠানো হচ্ছিল। আসলে ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ নোট মানুষের হাত দিয়ে যায়। সময়ের সাথে সাথে অনেক নোট ছিঁড়ে যায়, ময়লা হয়ে যায় অথবা তাদের আয়ু শেষ হয়ে যায়। ব্যাংকিংয়ে এমন নোটগুলোকে সোয়াইল্ড কারেন্সি বলা হয়। এই নোটগুলো ব্যাংক থেকে সংগ্রহ করে আরবিআইতে পাঠানো হয়, যেখানে সেগুলি ধ্বংস করা হয় এবং তার জায়গায় একই মূল্যের নতুন নোট ছাপানো হয়। এই 342 কোটি টাকা যা দুটি পার্সেল কোচে রাখা হয়েছে সম্পূর্ণভাবে সিল করা ছিল এবং এই টাকাগুলি নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য পার্সেল কোচের পেছনের বগিতে 18 জন পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছিল। কিছুক্ষণ পর গার্ড সবুজ পতাকা দেখায় এবং যাত্রী ও পার্সেল কোচ সহ সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস ধীরে ধীরে সালেম স্টেশন ছেড়ে দেয়। সাধারণ যাত্রীদের জন্য এটি ছিল একটি সাধারণ যাত্রা। কেউ স্টেশনে কাউকে বিদায় জানাতে এসেছিল, কেউ আত্মীয়দের সঙ্গে বিদায় নিচ্ছিল, আবার কেউ নিজের চিন্তায় ডুবেছিল। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি পূর্ণ গতিতে বাতাস চিরে এগোতে থাকে। রাত ক্রমশ গভীর হতে থাকে। কেউ জানালার কাছে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছিল, আবার অনেকেই বাড়ি থেকে আনা খাবার শেষ করতে ব্যস্ত ছিল। কিছু শিশু মোবাইল ফোনে ব্যস্ত ছিল, আবার কেউ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই 18 জন পুলিশ পার্সেল কোচের পেছনের বগিতে বন্দুক নিয়ে সম্পূর্ণ সতর্ক অবস্থায় বসেছিল। কেউই ধারণা করতে পারেনি যে রাতের অন্ধকারে 5 জন লোক এই ট্রেনের ছাদে চড়ে আছে, যা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন ডাকাতির সূচনা করতে চলেছে। ট্রেন শহর ছেড়ে নির্জন এলাকায় প্রবেশ করতেই ছাদে থাকা 5 জন চোর নিঃশব্দে পার্সেল কোচের ছাদে পৌঁছে ব্যাটারি চালিত কাটার দিয়ে ছাদ কাটতে শুরু করে। তারা এই সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অনেকদিন ধরে তারা স্টেশনগুলো নিয়ে পরিকল্পনা করেছিল এবং ট্রেনের কোচ পজিশনিং, সিকিউরিটি ম্যানুয়াল এবং আরবিআই থেকে কখন টাকা পাঠানো হয় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। সেলেম স্টেশন থেকে এগমোর স্টেশনের মধ্যে একটি বিরুধাচালাম স্টেশন রয়েছে। ততক্ষণ পর্যন্ত সেলেম থেকে বিরুধাচালাম পর্যন্ত কোনো ইলেকট্রিক রুট ছিল না, তাই এই দুই স্টেশনের মধ্যে সব ট্রেন ডিজেল ইঞ্জিনে চলত। এরপরে যখন ট্রেন বিরুধাচালাম স্টেশনে পৌঁছতো তখন ডিজেল ইঞ্জিন বদলে ইলেকট্রিক ইঞ্জিন লাগানো হতো। ইলেকট্রিক রুটে ওপরে হাই ভোল্টেজ তার থাকে, যেখানে সামান্য ভুলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার বড় ঝুঁকি থাকে। এই কারণে 5 জন চোর জানত যে যা করার তাদের এই অংশেই করতে হবে। পুরো ঘটনাটি যেন সিনেমার দৃশ্যের মতো ছিল, যেখানে চলন্ত ট্রেনের ছাদে 5 জন চোর বড় একটি ডাকাতি করতে ব্যস্ত ছিল। রাত 10:15 বেজে গিয়েছিল এবং প্রায় পুরো ট্রেন ঘুমিয়ে পড়েছিল। ট্রেন প্রায় 70 কিমি প্রতি ঘন্টা গতিতে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছিল এবং সেই গতিতে কাটার থেকে বেরোনো শব্দও কোথাও মিলিয়ে যাচ্ছিল। প্রতিটি সেকেন্ড ছিল মূল্যবান, কারণ বিরুধাচালাম আর বেশি দূরে ছিল না। এইভাবে তারা অবিরত কাটার চালিয়ে যায় এবং খুব শিগগিরই পার্সেল কোচের ছাদে 2 ফুট লম্বা এবং 2 ফুট চৌড়া একটি গর্ত করতে সক্ষম হয়। 5 জনের মুখে আনন্দের ঝলক দেখা যায় এবং এরপর তাদের মধ্যে 2 জন দড়ির সাহায্যে নিঃশব্দে নিচে নেমে যায়, যেখানে কাঠের বাক্সে কোটি কোটি টাকা রাখা ছিল। নিচে নামার সঙ্গে সঙ্গে 2 ডাকাত প্রথমে একটি বাক্সের তালা ভেঙে সব নোট লুঙ্গিতে ভরতে শুরু করে। একটি বাক্স সম্পূর্ণ খালি করার পর তারা একে একে আরো 3টি বাক্সের তালা ভেঙে সেগুলোর নোটও লুঙ্গিতে ভরে। এইভাবে অল্প সময়ের মধ্যেই তারা এত টাকা লুট করে যে তাদের 6টি লুঙ্গি নোটে ভরে যায়। তাদের ইচ্ছে ছিল আরো টাকা লুট করা, কিন্তু সময় ফুরিয়ে আসছিল এবং কয়েক মিনিটের মধ্যেই বিরুধাচালাম স্টেশন আসতে চলেছিল। এই অবস্থায় উপরেই থাকা সঙ্গীরা নিচে থাকা 2 চোরের কাছ থেকে টাকা ভর্তি লুঙ্গিগুলো নিয়ে নেয় এবং তারাও দড়ির সাহায্যে আবার ছাদে উঠে যায়। এরপর 5 জন ডাকাত অধীর আগ্রহে ভেলুর ওভারব্রিজের অপেক্ষা করতে থাকে, যেখানে তাদের কিছু সঙ্গী ইতিমধ্যেই একটি ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল। ভেলুর ওভারব্রিজ বিরুধাচালাম স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল এবং ট্র্যাকের বাঁকের কারণে এখানে ট্রেনের গতি কমে যেত। ট্রেন ভেল্লুর ওভারব্রিজে পৌঁছতে 5 জন ডাকাত প্রথমে টাকা ভর্তি লুঙ্গিগুলো নিচে তাদের সঙ্গীদের দিকে ছুড়ে দেয় এবং তারপর নিজেরাও ট্রেন থেকে লাফিয়ে ভ্যানে উঠে মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। এত কিছু হওয়ার পর ট্রেন সামনে এগোতে থাকে এবং পেছনের সেই বগিতে বসে থাকা 18 জন পুলিশ কিছুই জানতে পারে। এরপর ট্রেন রাত 11টার সময় বিরুধাচালাম স্টেশনে পৌঁছায়, যেখানে ডিজেল ইঞ্জিন বদলে ইলেকট্রিক ইঞ্জিন লাগানো হয় এবং এতে
প্রায় 1 ঘন্টা সময় লাগে। তবুও কেউ এই ডাকাতির কথা জানতে পারে। এরপর সেলেম চেন্নাই এগমোর এক্সপ্রেস আবার তার যাত্রা শুরু করে এবং চেন্নাইয়ের এগমোর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেন থামতেই কোলাহল শুরু হয় এবং ধীরে ধীরে সব যাত্রী নেমে যায়। এরপর 18 জন পুলিশও নেমে রুটিন অনুযায়ী পার্সেল কোচের চারপাশে দাঁড়ায়। তখনও তাদের কোনো ধারণা ছিল না যে টাকা ভর্তি বাক্স লুট হয়ে গেছে। কয়েক ঘন্টা পরে আরবিআই অফিসাররাও টাকা সংগ্রহ করতে সেখানে পৌঁছায়। প্রথম পার্সেল কোচ খোলা হয়, যেখানে সবকিছু স্বাভাবিক ছিল এবং সব বাক্স ঠিকঠাকভাবে রাখা ছিল। কিন্তু দ্বিতীয় পার্সেল কোচের দরজা খুলতে ভেতরের দৃশ্য দেখে তাদের চোখ কপালে ওঠে। ছাদে একটি বড় গর্ত দেখা যায় এবং সেই গর্ত দিয়ে আলো আসছিল। বাক্সগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিল এবং সেগুলো থেকে চুরি হওয়া নোটের স্পষ্ট প্রমাণ ছিল। মেঝেতে 100, 500 এবং 1000 টাকার অনেক পুরনো নোট ছড়িয়েছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল কেউ ট্রেনের ছাদ কেটে ভেতরে ঢুকে অনেক টাকা নিয়ে পালিয়েছে। কয়েক মিনিটের মধ্যেই স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নোটগুলোর গণনা শুরু হয়। গণনার পরে দেখা যায় 5,78,00,000 টাকা কম। এই খবর শোনা মাত্র নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে উপস্থিত সব পুলিশ এবং আরবিআই কর্মকর্তাদের হাত পা ফুলে সঙ্গে সঙ্গে জিআরপি, আরপিএফ এবং স্থানীয় পুলিশকে এই ডাকাতির খবর দেওয়া হয় এবং সেলেম চেন্নাই এগমোর এক্সপ্রেসকে অবিলম্বে সিল করা হয়। এটি ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ট্রেন ডাকাতি, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। যদিও টাকার পরিমাণ ছিল 5.78 কোটি, কিন্তু চলন্ত ট্রেনের ছাদ কেটে আরবিআই এর সিল করা নগদ চালান থেকে টাকা লুট করা নিজেই ছিল চমকপ্রদ ঘটনা। দেশের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছিল। এই ট্রেন ডাকাতির তদন্ত শুরু হয় গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, জিআর এবং তামিলনাড়ু পুলিশের মাধ্যমে। ট্রেনের ছাদের চিহ্ন, বাক্সের কভার, মেঝে সব জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়। গভীর তদন্তে কিছু জায়গা কিছু লোকের আঙুলের ছাপ এবং রক্তের দাগ পাওয়া যায়। মনে হচ্ছিল তাড়াহুড়োতে কোনো ডাকাতের আঙুল কেটে গিয়েছে। এই নমুনাগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে আশা তৈরি হয় যে খুব শীঘ্রই ডাকাতদের ধরা যাবে। কিন্তু ব্যাপক তদন্তের পর না আঙুলের ছাপ, না রক্তের দাগ তামিলনাড়ুর সক্রিয় অপরাধীদের সঙ্গে মেলে এবং মামলার অগ্রগতি থেমে যায়। এই মামলার সমাধান এবং আরবিআই এর টাকা উদ্ধার করার জন্য রেলওয়ের ওপর চাপ বাড়তে থাকে। এই বড় ট্রেন ডাকাতির খবর সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে শিরোনাম হতে থাকে এবং এগমোর রেলওয়ে স্টেশনে পৌঁছানো সংবাদদাতা তদন্তকারী অফিসারদের প্রশ্নে জর্জরিত করতে থাকে। কেউ সন্দেহ করছিল এটি কোনো গাড়ির মাধ্যমে হয়েছে, কেউ সন্দেহ করছিল রেল ও আরবিআই কর্মচারী। এই ক্ষেত্রে নিরাপত্তা কর্মী, আরপিএফ জওয়ান, সুপারভাইজার এবং লোডিং স্টাফদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কারো বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়। সমস্যাটি ছিল কোনো সিসিটিভি ফুটেজ ছিল এবং এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও ছিল, তাই মামলাটি খুব কঠিন হয়ে ওঠে। এই কারণে মাত্র 2 দিন পর 11 আগস্ট 2016 এই মামলাটি তামিলনাড়ুর সিবিসিআইডির হাতে তুলে দেওয়া হয়। এই তদন্তের প্রধান ছিলেন এডিএসপি সেন্থিল কুমার এবং ফিল্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয় ডিএসপি কৃষ্ণনকে। তাদের সঙ্গে সাব ইন্সপেক্টর সাস্টাইন্দু শেখরন, স্পেশাল সাব ইন্সপেক্টর সাম্মি কান্নু, হেড কনস্টেবল দান্ডাপানি সহ সিবিসিআইডির অনেক অফিসার দিন-রাত কাজ করতে থাকেন এই মামলাটি সমাধান করতে। সিবিসিআইডি প্রথমে পুলিশের সংগ্রহ করা তথ্যগুলো আবার যাচাই করে। ক্রাইম সিনের ফিজিক্যাল এভিডেন্স আবার পরীক্ষা করা হয়। কোন যন্ত্র দিয়ে ট্রেনের ছাদে 2 ফুট গর্ত করা হয়েছিল সেটিও খুঁজে বের করার চেষ্টা করা হয়। যেসব বাক্স সম্পূর্ণ খালি ছিল বা যেগুলোতে সামান্য ছোঁয়া লেগেছিল সেগুলোকেও বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। শুধু তাই নয়, সেলেম থেকে এগমোর পর্যন্ত 350 কিলোমিটার রুটে চলা ট্রেনের পথে প্রতিটি স্থানীয় থানাকে সতর্ক করা হয় এবং রেলওয়ে স্টেশনগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। কিন্তু কিছুই কাজে আসেনি এবং তদন্তকারীদের হাত সম্পূর্ণ খালি ছিল। এই মামলার সবচেয়ে বড় সমস্যা ছিল চুরি হওয়া নোটের সিরিয়াল নাম্বার রেকর্ড করা ছিল না, ফলে চুরি হওয়া টাকা ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় তাদের প্রত্যক্ষদর্শীর বিবৃতি ছাড়া পরিস্থিতিগত প্রমাণের উপর নির্ভর করতে হয়। তদন্ত অনুযায়ী সিবিসিআইডি দল বিভিন্ন রাজ্যে যায় এবং 2000-এরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো শক্ত তথ্য পায়নি। এভাবে প্রায় 2 বছর কেটে যায়, কিন্তু মামলার কোনো সমাধান দেখা যাচ্ছিল না। চোরেরা খোলা বাতাসে ঘুরছিল এবং তদন্ত দলের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হচ্ছিল। সব দিক থেকে ব্যর্থ হওয়ার পর অবশেষে সিবিসিআইডি এই মামলার সমাধানে আইটি বিশেষজ্ঞদের সাহায্য নিতে শুরু করে। আইটি বিশেষজ্ঞদের কাজ দেওয়া হয় 8 এবং 9 আগস্ট 2016 রাতে সেলেম থেকে চেন্নাইয়ের মধ্যে ট্রেন চলার সময় সক্রিয় থাকা সমস্ত মোবাইল নম্বরের ডেটা বের করা। ডেটা বিশ্লেষণে কিছু মোবাইল নম্বর সামনে আসে যেগুলো ট্রেনের গতির সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান পরিবর্তন করছিল, অর্থাৎ এই নম্বরগুলো একই রুটে চলছিল এবং কিছু নম্বর ট্রেনের গতির সঙ্গে চলছিল। যখন এই নম্বরগুলোর বিস্তারিত তথ্য বের করা হয়, দেখা যায় সেগুলো সবই মধ্যপ্রদেশের একই এলাকা থেকে ইস্যু করা হয়েছে। কিন্তু শুধু মোবাইল নম্বর ট্র্যাক করে নিশ্চিত হওয়া যায় যে এই লোকেরাই ট্রেন ডাকাতির পেছনে ছিল, কারণ সেই দিন ট্রেনে হাজার হাজার যাত্রীর মধ্যে যে কেউ এই নম্বর ব্যবহার করতে পারত। বিষয়টি তখনও অসম্পূর্ণ ছিল, তাই সিবিসিআইডি এই মামলাকে এগিয়ে নিতে মার্কিন মহাকাশ সংস্থা নাসার সাহায্য নেয়। নাসার দলকে
তাকে সেই রাতে সেলম এবং চেন্নাইয়ের মধ্যবর্তী এলাকা হাই রেজলিউশন স্যাটেলাইট ছবি দিতে বলা হয় এবং সেই ছবিগুলোর গভীর বিশ্লেষণ করা হয়। সেই ছবিগুলোতে ট্রেনের ছাদে অনেক লোকের মতো কিছু আঁকা দেখা যায়। বিশেষ বিষয় ছিল এই আঁকাগুলো বিরুধাচলমের কাছাকাছি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ স্পষ্ট ছিল যে ডিজেল ইঞ্জিন বদলানোর আগেই এই চুরি করা হয়েছে। এভাবে ধীরে ধীরে মামলার রহস্য উন্মোচিত হতে থাকে। মোবাইল ডেটা এবং স্যাটেলাইট ভিজুয়াল মিলিয়ে সিবিসিআইডি এই সিদ্ধান্তে পৌঁছায় যে এই ট্রেন ডাকাতিতে প্রায় 11 জন জড়িত ছিল এবং তারা সবাই সন্দেহভাজন। এরপর সিবিসিআইডি এই চোরদের গ্রেপ্তার করতে শুরু করে। মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুরো মামলার তথ্য শেয়ার করে সাহায্য চাওয়া হয়। এর ফলস্বরূপ ডাকাতির প্রায় 2.5 বছর পর 12 অক্টোবর 2018-তে সিবিসিআইডি মধ্যপ্রদেশের রাতলামের বাসিন্দা দীনেশ পার্দি এবং রোহান পার্দিকে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পরে চাপের মুখে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে তারা এই ট্রেন ডাকাতিতে জড়িত ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ট্রেন ডাকাতি পার্দি গ্যাং দ্বারা করা হয়েছে এবং এর নেতা ছিল মোহন সিং পার্দি। এরপর সিবিসিআইডি মধ্যপ্রদেশে যায়, যেখানে দেখা যায় এই মামলার বাকি অভিযুক্তরা ইতিমধ্যেই অন্য জেলে বন্দী ছিল। এরপর সিবিসিআইডি এমপি পুলিশের সঙ্গে সমন্বয় করে গুনা সেন্ট্রাল জেল থেকে মোহন সিং পার্দি, রুসি পার্দি, মহেশ পার্দি এবং কৃষ্ণা ওরফে কালিয়া এবং অশোকনগর জেল থেকে ব্রজমোহন পার্দিকে এনে চেন্নাইয়ে আরও তদন্তের জন্য নিয়ে আসে। পার্দি গ্যাংয়ের প্রধান মোহন সিং পার্দি মধ্যপ্রদেশের গুনার বাসিন্দা ছিল। সে তার আত্মীয় কৃষ্ণা ওরফে কালিয়ার সঙ্গে অপরাধ শুরু করে। অতীতে মোহন তার স্ত্রী, সন্তান এবং আত্মীয়দের হত্যায় জড়িত ছিল। এরপর সে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে ডাকাতি এবং খুন করে। পুলিশ তার গ্যাংকে অনুসরণ করে কিছু সদস্যকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। মোহন সিং সন্দেহ করেছিল যে তার গ্যাংয়ের রুকসাদ এবং নওয়াল পুলিশকে সাহায্য করেছে, তাই সে তাদের দুজনকেই হত্যা করে। মোহন সিং এবং তার গ্যাং জম্মু কাশ্মীরে একটি পরিবারের 5 জনের হত্যা করেছিল। এই কারণে অনেক রাজ্যের পুলিশ তার পিছনে লেগেছিল, তাই গ্রেপ্তারের ভয়ে মোহন সিং তার গ্যাং নিয়ে দক্ষিণ ভারতে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে শুরু করে। তদন্তে জানা যায় যে 2016 সালে মোহন সিং তার গ্যাং নিয়ে সালেমে আসে এবং রেল লাইনের পাশে ঝুপড়িতে থাকতে শুরু করে। পুলিশের নজর এড়াতে তারা সবাই শ্রমিক সেজে সমাজে মিশে যায় এবং খুব চালাকির সঙ্গে ছোটখাটো ডাকাতিও করত। এই সময়ে মোহন সিং সালেমের একটি স্থানীয় গ্যাংয়ের সংস্পর্শে আসে, যেখান থেকে সে আরবিআই এ পাঠানো পুরনো এবং নোংরা নোট সম্পর্কে জানতে পারে। সে এটাও জানতে পারে কখন এবং কোন ট্রেনে এই টাকা পাঠানো হয়। এরপর মোহন সিং ব্যাংকের এই টাকা লুট করার সিদ্ধান্ত নেয় এবং তার গ্যাংয়ের সঙ্গে মিলে ট্রেনের রুট সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে। সে অযোধ্যা পাট্টানম থেকে বিরুধাচলম স্টেশন পর্যন্ত কয়েক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করে। এরপর অনেক দিন ধরে সালেম চেন্নাই এগমোর ট্রেনের রুটও ভালোভাবে পরীক্ষা করে। এর ফলে পার্দি গ্যাং জানতে পারে যে অযোধ্যা পাট্টানম থেকে বিরুধাচলমের মধ্যে এই ট্রেনের গতি তুলনামূলকভাবে কম এবং সালেম থেকে বিরুধাচলম পর্যন্ত কোনো ইলেকট্রিক রুট নেই। এই সময়ে ট্রেন ডিজেল ইঞ্জিনে চলে। এই কারণে মোহন সিং পার্দি বিরুধাচলম স্টেশনের কয়েক কিলোমিটার আগে ট্রেন লুট করার পরিকল্পনা করে এবং 8 অগস্ট 2016 রাতে সে তার সঙ্গীদের সঙ্গে চলন্ত ট্রেনের ছাদ কেটে 5,78 লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। কিন্তু বলা হয় খারাপ কাজের ফল খারাপই হয়। পার্দি গ্যাংয়ের সঙ্গেও তাই হয়েছে। তারা এই টাকা ঠিকমতো ব্যবহারই করতে পারে এবং এই ডাকাতির মাত্র 3 মাস পর 8 নভেম্বর 2016 ভারত সরকার কালো টাকা বন্ধ করতে নোটবন্দি ঘোষণা করে। ততদিনে পার্দি গ্যাং কিছু সম্পত্তি ও কিছু জিনিস কিনতে পেরেছিল। এরপর নোটবন্দির ফলে তাদের 500 ও 1000 টাকার পুরনো নোট মূল্যহীন হয়ে যায়। এইভাবে পার্দি গ্যাং তাদের বাকি কোটি কোটি টাকা আগুনে পুড়িয়ে দেয়। পরে তারা মধ্যপ্রদেশে চলে যায়। কিছুদিন পর অন্য একটি মামলায় জেলে যায়। এরপর সিবিসিআইডি ট্রেন ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করে তামিলনাড়ুতে নিয়ে আসে। এইভাবে ভারতের সবচেয়ে বড় ট্রেন ডাকাতির রহস্য সমাধান হয়, কিন্তু এতে মোট 730 দিন সময় লাগে। এই ট্রেন ডাকাতি ট্রেনের নিরাপত্তার অনেক গুরুতর ত্রুটি প্রকাশ করে, তাই পরে রেলওয়ে এবং আরবিআই উভয়ই তাদের নিরাপত্তা আরো জোরদার করে। উচ্চ মূল্যের নগদ চালানের জন্য আরো কঠোর নিয়ম তৈরি করা হয়। এরপর যে কোচে টাকা রাখা হতো সেখানে পুলিশকেই বসানো শুরু হয়। সিসিটিভি নজরদারি এবং জিপিএস ট্র্যাকিং এর মতো পদক্ষেপ নেওয়া শুরু হয়। ট্রেন রুটের রিস্ক ম্যাপিং শুরু হয় এবং নন ইলেকট্রিফাইড রুটগুলোতে আরো বেশি নিরাপত্তা বাড়ানো হয়। দুর্ভাগ্যবশত আমাদের দেশের আইন ব্যবস্থায় অপরাধীদের জন্য অনেক ফাঁক ফকর রয়েছে। এই কারণেই এই ডাকাতির মূল চক্রী মোহন সিং পার্দি 2021 সালে প্রমাণের অভাব দেখিয়ে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসে সে আরো অনেক অপরাধ করে। বর্তমান পরিস্থিতি হলো তার বিরুদ্ধে অবৈধ নির্মাণ, ডাকাতি ও হত্যার মতো গুরুতর অপরাধে 50টিরও বেশি এফআইআর রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজও সে পুলিশের হেফাজতের বাইরে। প্রশ্ন ওঠে, যদি 50টি এফআইআর থাকা একজন ব্যক্তি প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কার কাছে ন্যায় বিচারের আশা করবে? যদি এই ডাকাতির গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার চুরির গল্পটিও অবশ্যই দেখুন। বিশ্বের সবচেয়ে দামি এই চিত্রকর্মটি সবচেয়ে সুরক্ষিত মিউজিয়াম থেকে কিভাবে এবং কেন চুরি হয়েছিল তা জানতে আমাদের আগের ভিডিও
ভিডিওটি দেখুন, যার লিঙ্ক বিবরণে দেওয়া আছে।